যে হ্যাঁ কার্যক্রম নিষিদ্ধ আছে, আমরা ছাড়তে পারবো, ওই হাত কসলায়া কসলায়া। কিসের কার্যক্রম নিষিদ্ধ? তুমি কে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার? তুমি কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার? আর তুমি কে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ বাতিল করার? তোমার এসব বাতিল নিষিদ্ধ গুলো মানলে তো এই জন্য গালি দিতে পারি নাই, নাইলে এমন গালি দিতাম যে ওই যে জিন্দা পীর যেগুলো ময়রা কবরে আছে, ওই গালি শুনে ওগুলা কবর থেকে উঠা যেত। এইটা হচ্ছে যে এইটা কইরা এখন প্রপাগান্ডা যে আওয়ামী লীগ যে কোনো সময় নিষিদ্ধ উঠে যাবে আসেন, তার মানে কি জানেন? আওয়ামী লীগের পোলাপাইন্ডা আরো বাইর করো, ওপেন করো, ওপেন করলে ওদের ধরতে সুবিধা। কারণ এরপরে লাস্টের লাইনটা তিনি যা বললেন যে আগামী 3 মাস খুব ক্রুশিয়াল। ওই যে গণহত্যা চালাইতেছে এখন জেলে, গণহত্যা চালাবে রাস্তায়, সুতরাং তাদের জন্য এগুলো ক্রুশিয়াল। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ দল না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা ইউনূস কেন কারো বাবার নাই। এই দেশ আওয়ামী লীগের হাতে প্রতিষ্ঠিত, এই দেশকে নিষিদ্ধ করতে পারবে না। বরঞ্চ আপনি এইটা চিন্তা করেন যে এই যে আমাদের এয়ার স্পেস বন্ধ হচ্ছে আগামী 48 ঘন্টার ভিতরে, বাংলাদেশের এয়ার স্পেস বন্ধ হয়ে যাবে। আমরা ল্যান্ডলক কান্ট্রি, আমাদের বাংলাদেশের ভিতরেই মরতে হবে। কেন আমাদের এয়ার স্পেস বন্ধ হবে কেন? জি ভাই, যেখানে আপনাদের মিনিস্টার, আপনাদের একজন মিনিস্টার স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি গতকালকে একটা মিটিং এ কি বললেন যে খাগড়াছড়িতে যে গন্ডগোল হচ্ছে এই গন্ডগোলটা ইন্ডিয়া করাচ্ছে, ইন্ডিয়া আসছে। এখন আপনাকে আমি বলি, দেখেন আরো আগে যখন বাজপেয়ী ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন বাজপেয়ী কলকাতার একটা মিটিং এ এসে বলছিলেন যে বাংলাদেশ থেকে ওই উগ্রবাদীরা ইন্ডিয়াতে ঢুকছে, সুতরাং বর্ডার সিল করো। তৎকালীন সময়ের আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমি নামটা ভুলে গেছি, উনি বলছেন যে বাজপেয়ী সাহেব আপনাকে আমি হেলিকপ্টার দিচ্ছি, বাংলাদেশের পয়সায় হেলিকপ্টার দিব, সেই হেলিকপ্টারে আপনি বাংলাদেশ আসেন এবং দেখে যান। এই কথা বলার 48 ঘন্টা ভেতরে আপনার ময়মনসিংহের ছায়াবীতি হলে বোমা হামলা হয়, স্মরণ করে দেখেন 4 জন মারা গেছিল, প্রমাণ হয়ে গেছিল যে বাংলাদেশে চেরবাদীরা আছে। এখন খাগড়াছড়ির ঘটনা আপনি একটু জাস্ট চিন্তা করেন, খাগড়াছড়িতে গন্ডগোল হচ্ছে কাদের সাথে? উপজাতি। তারা কারা? তারা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম অবলম্বী। রাখাইন রাজ্য কাদের? বৌদ্ধ ধর্ম অবলম্বী। বৌদ্ধদের যন্ত্রণাই এই আপনার রাখাইন থেকে সব পালাইয়া মুসলমান গুলা এসে কক্সবাজারে ঢুকছে, হাইগামুতার নাশ করতেছে। এখন আপনাদের 2 জায়গায় বৌদ্ধ। এখন মিজোরামপুর, এই যে ইন্ডিয়ার যে 7 সিস্টারের মধ্যে আছে আপনার মিজোরামপুর আছে, তারপরে আরো যে 3টে স্টেট আছে, এই 3টে স্টেটও কিন্তু ইয়ের সব বৌদ্ধরা, ওখানেও গন্ডগোল চলতেছে, বৌদ্ধরা কিন্তু ফাইট করতেছে। ইন্ডিয়া তো নিজের টেনশনে আছে ওই জায়গায়, যে তাদের 3টে স্টেটে বুদ্ধিস্টদের কে নিয়ে তারাই টেনশনে, সে আবার বাংলাদেশকে উস্কাবে কেন? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, খাগড়াছড়ি কিন্তু আপনার কক্সবাজার বা টেকনাফের পরে না, খাগড়াছড়িটা জাস্ট ফেনী ছাগল নাইয়ার পর হচ্ছে খাগড়াছড়ি। চট্টগ্রাম যাইতে গেলে খাগড়াছড়ির উপর দিয়া যাইতে হয়, খাগড়াছড়ি ফেলা যাইতে হয়। তার ইন্ডিয়া যদি ধরেন পার এক্সাম্পল, ইন্ডিয়া আমাদেরকে উস্কাইতেছে, উস্কাইয়া লাভ কি? খাগড়াছড়িতে যদি বৈদ্যরা যদি কালকে ফ্ল্যাগ লাগাইয়া দেয় যে আমরা স্বাধীন, লগে লগে তো আরাকানও স্বাধীন, লগে লগে ইন্ডিয়ার 4 স্টেট স্বাধীন, ওইটাই তো হয়ে যাবে তখন ওই যে বৈদ্যদের যেটা এতদিন বলা হয়েছে। তাহলে এই উস্কানি কেন দিতেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী? আর যেখানে ইন্ডিয়া আছে 40 কিলোমিটার পরে হচ্ছে যে বর্ডার, খাগড়াছড়ি থেকে 40 কিলোমিটার পরে, 40 কিলোমিটার দূর থেকে কি কেউ স্নাইপার দিয়া গুলি করতে হবে ভাই? কইতেছে যে চলে ওখানকার সেনাবাহিনী গুলি করতেছে, এটা কি পাগল না ছাগল? এরপরে আবার আপনাদের আরেক নেতা কি বললো, এই যে জামাতের নেতা, উনি যে আমেরিকাতে বললেন আমাদের 50 লক্ষ ক্যাডার আছে, আমরা গাজবাতুল হিন্দ করব। তো ভাই আপনি বারবার ইন্ডিয়ারে উস্কানি দিচ্ছেন, এইদিকে বলতেছেন আপনি হামলা করতেছে ইন্ডিয়া, ওইখানে কইতেছেন আপনার 50 লাখ লোক ঢুকাবেন গাজবাতুল হিন্দ করতে। তো ইন্ডিয়া বর্ডার বন্ধ করবে, আকাশপথ বন্ধ করবে না তো কি করবে বলেন? ওরা কি এখনো আঙ্গুল চুষবে? এখনো আপনারা এই যে এখনো টাইম যাইতেছে, আমি জানি না আজকে হয়েছে কিনা, আজকে না হলে কালকে ওরা তো কঠিন জবাব চাইবে যে তোমরা প্রমাণ করতে হবে যে আমার দেশের সেনাবাহিনী বা আমি উস্কানি দিচ্ছি। অলরেডি আজকে কান্নাকাটি শুরু হয়ে গেছে, চাউল দেওয়া বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া,
কালকে থেকে আটা, লবণ, তেল, চর্বি সব বন্ধ করে দিব। কি করবেন? আপনি আমার জিজ্ঞেস করতে কেন আকাশপথ বন্ধ করবে? আপনার একটা কূটনীতিক ব্যাপার আছে। হয়তো আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতে পারতেন, উনি বলতে পারতেন যে দেখেন আসলে আপনার দেশেও সেম সমস্যা, আমার এখানেও সেম সমস্যা, আসেন আমরা সবাই মিলে এটাকে একটা সলিউশনে নিয়ে যেতে পারি কিনা। ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিমান নিয়ে, হেলিকপ্টার একটা নিয়ে আপনারা ইয়েরে নিয়ে যাইতে পারতেন, তো ইন্ডিয়ান অ্যাম্বাসেডারে নিয়ে যাইতে পারতেন, পুলিশ প্রশাসন নিয়ে যাইতে, তো ওখানে বসতে পারতেন। কি হয়েছে, কেন 12 বছরের একটা মেয়েরা ধর্ষণ করলা, এরপর আবার গুলি করে 3 জন মারলা, এখন কাজে ইন্ডিয়া ওখানে উস্কাইতেছে। ভাই কথার যুক্তি থাকতে হইব তো। সব কোন যুক্তি ছাড়া এইভাবে কথা বললে আপনি একটা দেশ কয়বার মানবে? আপনি আক্রমণের কথা বলবেন, আপনি সৈন্য সামন্ত রেডি করবেন, তো ইন্ডিয়া কি আকাশপথ আর নিজের বর্ডার সিল না করে পারবে? আর আমি যদি এখন ইরান যদি বলে যে আমি কালকে আমেরিকাতে বোমা মারবো, ইরান তার আকাশপথ বন্ধ করবে না? আমেরিকা তার আকাশপথ বন্ধ করবে না? আমেরিকা তার বর্ডার সিল করবে না? তাহলে ইন্ডিয়া কেন করবে না? আপনি হুমকি দিচ্ছেন পাবলিকলি, আপনি বড় বড় মিটিং করে অন্য দেশে যায় বলতেছেন যে ইন্ডিয়াতে আমরা গজবাতুল হিন্দ করব। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বৈশা বলতেছে ইন্ডিয়া আমাদের খাগড়াছড়িতে আইসা গোলাগুলি করতেছে। এগুলো কোনো কথা নাকি ভাই? তার মানে আপনার সেনাবাহিনী কি, আপনার সেনাবাহিনী কি দুধু খায়? 40 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ান সেনাবাহিনী ঢুকে গেল, আপনার সেনাবাহিনী তো নাই। তাইলে এই সেনাবাহিনীর দরকার কি? ক্যান্টনমেন্ট ভাঙে উড়ে দেন, ইট পাটকেল খুলে লয় আহেন, কিছুর দরকার নেই আমার। আবার তিনি বলছেন যে লাখ লাখ মানুষ এগুলোকে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, শেয়ার করছে। হ্যাঁ, এবং তিনি এটাও বলছেন যে গত 1 বছর, অর্থাৎ তার আগে গত 1 বছর আগে কিন্তু এমনটা ছিল না। এই 1 বছরের মধ্যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে জনমত এই লেভেলে চলে আসছে। এই যে কথাটা তিনি বললেন, এর এরকম তো মনে হয় অনেকেই ভাবেন, হয়তো বলতে পারেন না মাঠের বাস্তবতাটা কি। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। মাসুদ ভাই আপনার কথাটা আমি প্রথম থেকে শুনতে পাই না, আপনি রিপিট করবেন একটু। আমি গোলাম মাওলা রনি সাবেক এমপি ওনার একটা বক্তব্যকে কোট করেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন আওয়ামী লীগ ঝটিকা, লোকজন ঝটিকা মিছিল করছে, বাইরের মানুষ তালি দিচ্ছে, এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে, লাখ লাখ মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট করছে, শেয়ার দিচ্ছে, অথচ এই মানুষগুলো গত 1 বছর আগে আওয়ামী লীগের বিরোধী ছিল। তাইলে আওয়ামী লীগের বিরোধী মানুষগুলো এখন আওয়ামী লীগের পক্ষে চলে আসছে কিনা, এই ওনার বক্তব্য অনুসারে আপনার কি মত রাশেদ হায়দার? সর্বপ্রথম বলবো যে আমি গোলাম মাওলা রনি, তারপরে মাসুদ কামাল, পিনাকি ইলিয়াস, এরা কি বলে এটা শোনার মতন ইচ্ছা বা রুচি আমার ধরে না। এরা সবাই হচ্ছে যে ছাত্রী। এখন যখন দেখছে যে এরা সব জুলাইয়ের আগে, জুলাই আগস্টে এরা সব আওয়ামী লীগ বিরোধী ইউটিউব করে পয়সা কামাইছে, এখন যখন দেখছে যে আওয়ামী লীগের কথা না কইলে আর পয়সা কামান যায় না, তখন এরা এই আওয়ামী লীগের সাথে পয়সা কামানোর জন্য এখন আওয়ামী লীগের পক্ষে কিছু কিছু কথা বলে। আবার যেই শুনছে যে এস আলম মনে হয় 4,000 কোটি টাকা ঢুকাইছে, তখন এই ইউটিউবার মনে করছে যে আরে এইবার তো আবার টাকা আসবে, কারণ 29 মিলিয়ন থেকে যেই টাকা ভাগে পাওয়ার ওইটা তো পেয়ে গেছে, এখন তো আর কেউ টাকা দেয় না। সুতরাং এরা এখন আওয়ামী লীগের খুব প্রশংসায় পঞ্চমুখ হবে, এটা নরমাল। আর একটা কথা, যে এই গোলাম মোল্লা রনি বলেন আর যাদেরই বলেন, এদেরা তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, সংসদের দ্বারাইও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন এরা সবাই, তখন কিন্তু এদের কাউরে জেলে যাইতে হয় না। মঞ্জুরুল আলম পান্না, উনি কি কম বলিয়াছিলেন? উনি তো আলহামদুলিল্লাহ বলিয়াছিলেন 5 তারিখে যে আমি দেশ মুক্তই আছে, এই ধরনের কথাবার্তা উনি বলিয়াছিলেন না? তো এরপরেও তো আওয়ামী লীগ সরকার তাদেরকে কখনো জেল জুলুম করে নাই, যেটা এই মুহূর্তে করতেছে, এখন যেটা হইতেছে। সুতরাং এগুলো দেখে ওনারা ভয় তো একটু পাইতেইছে। আবার ওনাদের মনে আরেকটা ভয় যে আওয়ামী লীগ গত 1 বছরে যেভাবে হেরাম দেখাইয়া যাইতেছে, এটা অকল্পনীয় ওনাদের জন্য। তার কারণ না না, আমি বললাম যে উনি কি আওয়ামী লীগের প্রশংসা করলো না ঈর্ষা করলো ওনার এই বক্তব্যের মাধ্যমে? ওইটাতেই আসতেছি। আপনার এই যে জামাতে ইসলাম 17 বছরের লুঙ্গির তলায় থাকলো,
মুখ বাইর করতে পারলো না কচ্ছপের মতো, একটা মিছিল মিটিং করতে পারলো না, সেই জায়গায় আওয়ামী লীগের ব্যান্ড কইরা যেখানে পুলিশ বিডিআর আর্মি সহ মব লাগাই দিয়েও আওয়ামী লীগের ঠেকান যাইতেছে না। সুতরাং ওনাদের কাছে এটা একটা ভয়ের বিষয়। আর এইটা এখন ওনারা এগুলো, ওই যে আপনারা বললেন যে উনি ক্রিটিসাইজ করে নাই বা উনি আওয়ামী লীগের পক্ষেও বলে নাই, উনি ওনার নিজের ইনকামের কথা চিন্তা করতেছে, যে উনি দেখলো যে আওয়ামী লীগ সম্বন্ধে 2-4-5টা কথা বললে অন্তত ভিউ বাইরে যাবে না না রাশেদ হায়দার ভাই, তাহলে কি ওনার কথাটা কি মিথ্যা? ওনার বক্তব্যটা মিথ্যা কিনা সেটা বলেন। আমি কথা মিথ্যা আর সত্যের কথা না, এই যে আজকে যে আপনি যে আলোচনা করতেছেন হেরে নিয়া, এইটাও তার ভিউ। আওয়ামী লীগের উপরে আমরা অনেকেই ক্ষোভ ছিল, আমার নিজেরও ব্যক্তিগতভাবে ক্ষোভ ছিল, কেন মাদ্রাসার সার্টিফিকেট আর আমাদের স্কুলের সার্টিফিকেট এক করছে, এগুলো নিয়ে আমরা নিশ্চুপ ছিলাম, কিন্তু আমরা কেউ আওয়ামী লীগের বাইরে ভোট দেই নাই। এখন যেটা আওয়ামী লীগ মিছিল করতে সাধারণ পাবলিকরা তো এই ইউটিউবরাই ভুল বুঝাইছিল, যে ওরা বলছিল সাধারণ পাবলিকরে যে আপনাদেরকে স্বর্গে নিয়ে যাব, আর স্বর্গে নিতে যায় দোজকে নিয়ে গেছে, সাধারণ পাবলিক তালি দিয়া বাই দিতেছে, এটা তো নরমাল ভাই, এটা তো নরমাল। আওয়ামী লীগের স্লিপার সেল আছে, এটা পৃথিবীর সবাই জানে, ওরা বের হচ্ছে এখন। আমরা যারা আগে এই 15 বছর আমাদের চেহারা দেখেন নাই, তারা এখন বেরিয়ে আসছে আবার, কারণ আমরা জানি যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, এই দেশ জঙ্গলের কানুন শুরু হবে এই দেশে। এখন গোলাম মোল্লা রনি বলছে যে সাধারণ পাবলিক, আর সাধারণ পাবলিক তালি দিতেছে গোলাম মোল্লা। হু ইজ গোলাম মোল্লা রনি? ওর মতন ছাত্রী এটা কে যে সে বললেই আমার? আমি বিষয়টা আপনাকে বুঝাইতে পারি নাই তো। আমি বলতে চাচ্ছি যে তার কথাটা, সে যে বলছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল মানুষ হাততালি দিচ্ছে, এটা কি কথাটা আওয়ামী লীগের জন্য ভালো হলো না আওয়ামী লীগের জন্য খারাপ হলো সেটা বলেন, বা এটা সত্য কিনা এই কথাটা? আমি বললাম যে ওর কথায় আওয়ামী লীগের ভালো হয় না, আওয়ামী লীগের খারাপ হয় না, কিন্তু কথা সত্য, কিন্তু ওর কথাতে আওয়ামী লীগের কোনো ভালো হবে না, খারাপ হবে না। গত 1 বছরে 6,000 নতুন কোটিপতি হয়েছে, এদিকে 25 লাখ নতুন বেকার ও 12টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এই 1 বছরে। যেখানে নতুন বিনিয়োগ নেই সেখানে নতুন কোটিপতি হলো কি করে? মাসুদ ভাই, আপনাকে সম্ভবত গতকাল বলেছিলাম আমি যে বাংলাদেশের রিজার্ভ থেকে 18,000 কোটি টাকা নেই, নিয়ারলি $22 বিলিয়ন। এই টাকাটা কাদের পকেটে গেল? দেশে কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই, সবকিছু স্থবির। যেখানে আপনার আগে 5 লক্ষ টাকা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছিল, সেই স্টেডিয়াম প্রতিটার ব্যয় এখন 50 লক্ষ টাকা করে উন্নীত করা হয়েছে এই অল্প কয়েকদিন আগে। এই দুর্নীতির টাকা কোথায় গেল? মেট্রো রেল যেগুলো আগের যে বাজেট ছিল তার থেকে 10 গুণ বাড়ানো হইলো, জাপানকে ওখান থেকে বাদ দেওয়া হইলো, বাদ দিয়ে অন্য কাউরি দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে। যে এইখানে এই দুর্নীতিটা হলো কাদের কাছে? সবই তো আপনার এনসিপি আর এই আপনার ইনুস বাহিনীর পেটে। তাহলে নতুন বাড়বে না কেন, কোটিপতি বাড়বে না কেন? কারণ এনসিপি তে যারা ছিল সব তো ফকিন্নির পোলাপাইন ছিল, তাদের এখন বাড়ি গাড়ি, কোটি টাকা দামের গাড়ি, তো তাহলে কোটিপতি বাড়বে না কেন? দেশে বেকারত্বের সংখ্যা দেখেন, দেশে এখন 25 লক্ষ বেকার। হোয়ারাজ এই যে আপনার ড্রিল বেবি বলছিলেন, প্রতি বছর ওনারা সম্ভবত 2 লাখ বা 2.5 লাখ লোককে চাকরি দিবেন। তুমি বছরে 2 লাখ লোক চাকরি দিবা, অলরেডি 25 লাখ বেকার, আগামী 6 মাসে আরো 25 লাখ বেকার হবে। তো আমার মনে হয় আপনি যেটা জানেন 25 লাখ, 28 লাখ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে নতুন করে। আইএমএফ এখন আপনার লোন দিচ্ছে না, ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। এবং যেখানে আপনার দেখানো হচ্ছে, কয়দিন আগেই আলোচনা দেখলাম যে যেখানে বলা হচ্ছিল যে আপনার করবে কি বলে এই আপনার আমাদের যে দেখানো টাকাটা রিজার্ভ, যেমন আগের যে হিসাব ছিল যে আপনার $22 বিলিয়ন, $30 বিলিয়ন আসতেছে এগুলো মিলিয়ে দেখাইতো, এখন সেইভাবে মিলাইলেও নাকি প্রায় $40 বিলিয়ন দেখাইতেছে, কিন্তু আসে আসলে $15-16 বিলিয়ন।
তার মানে 3 মাসের আমদানি ব্যয়ের পয়সাও না বাংলাদেশ। না, বিলিয়নটা তো মিলিয়ন বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখায় আমাদের মিডিয়াগুলো, কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিপির একটা হিসাব আছে, ওই হিসাবটা দেখায় না। বিগত সরকারের সময় কিন্তু ওই হিসাবটা দেখাইতো, ওই হিসাবটা বাংলাদেশ ব্যাংকের হিসাবের চেয়ে অনেক কম। অর্থাৎ যদি 30 বিলিয়ন হয় তখন এডিপির হিসাবে হবে সেটা এই 25 বিলিয়ন, মানে 5-6 বিলিয়ন কম হয়। ঠিক আছে, এই কিন্তু আমাদের এখন মিডিয়াগুলো খুব কৌশল করে যে সরকার খুব রিজার্ভ দেখানোর জন্য ওইটা দেখায়, মানে রটা দেখায়। ঠিক আছে, সূত্রের যেটা সেটা আর বলে না মানুষকে, এখানে একটা বোকা বানায়। এখন বলছে যে র যেটা দেখাইতেছে বা র যদি 30 হয় আর আমার রিজার্ভ যদি 25 হয়, তাহলে তো 5 বিলিয়নের ডিফারেন্স। এখন এডিবি বলতেছে ওরা র দেখাইতেছে 30 বিলিয়ন, কিন্তু ওদের আসলে রিজার্ভ আছে এখন নাকি 12 থেকে 13 বিলিয়ন। তার মানে 70%ই নাই। ফুলে ফাপাইয়া আমাদেরকে দেখানো হচ্ছে, পাবলিক তো বুঝতেছে না। কিন্তু এখানে একটা কথা আছে রাশেদ হায়দার ভাই, আপনাকে বলি, এডিপি যেটা বলছে সেটা হচ্ছে আগামী অর্থ বছরে বাংলাদেশের জিডিপি হবে 5, যেটা 5 আগস্টের সরকার পতনের সময় সেটা 7 ছিল। এখন সেটা এটা পূর্বাভাস 5 বলছে, কিন্তু 5 হবে না। পূর্বাভাস বলছে আর কি 5, কিন্তু 5 হবে না। আপনার এতদিন পর্যন্ত তো আপনার জিডিপির পূর্বাভাস ওরা যা দিত তার চেয়ে আরো 2-3 পয়েন্ট বেশি হইতো, সব সময় দেখা গেছে। কিন্তু এখন তো আরো কমবে। এখন ওরা যদি 5 বলা হয়তো আপনি দেখবেন 4 বা 3। তার কারণ হচ্ছে আপনার এই যে 4-5 দিন আগে সম্ভবত নাসা গ্রুপের 16টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আপনি ইমাজিন করতে পারেন, আমাদের এই যে পরিবেশ উপদেষ্টার হাজব্যান্ড, উনি ছিলেন একটা কোম্পানির ডিরেক্টর মাত্র, শেয়ার হোল্ডার না। উনি এখন সেই পুরো কোম্পানির নাকি মালিক। 1 বছরে ভূতের মতন টাকা কই থেকে জমলো, আপনি কল্পনা করতে পারেন এগুলা? তাহলে কোটিপতি বাড়বে না কেন? কোটিপতি বাড়তেছে, মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, গরিব আরো গরিব হইতেছে, মধ্যবিত্ত গরিব হচ্ছে। যার কারণে তো আপনার এখন ওই যে জামাতের আমির, উনি আমেরিকাতে যা বলছেন না যে আমরা ক্ষমতায় আসলে সারা বিশ্ব থেকে আমরা জাকাত নিয়ে আসব। তার মানে বাংলাদেশিরা এখন জাকাত খাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। এগুলো তো তারই প্রমাণ দেয়। একটু চিন্তা করেন, কোয়ালিশন মিলাদ দেখে তো সব মিলা যাবে। আমাদের পরিস্থিতি এতটা খারাপ যে আমরা ওদের দেশ থেকে জাকাত এনে আমাদের দেশ চালাবো, এটা হ্যাঁ, ওইটাই তো উনি বললেন, ওইটাই তো উনি বললেন। আমার মনে পড়ে, আমার মনে সম্ভবত আপনার 96-এর পর থেকে আর কখনো ওই যে সৌদি থেকে যে কোরবানির দুম্বা আসতো না, গরিবদের জন্য এগুলো আর আসে না বাংলাদেশে। কিন্তু উনি বললেন যে ওনারা ক্ষমতায় গেলেই এই জাকাত ফান্ড, সারা বিশ্বের জাকাত সব বাংলাদেশে ঢুকবে। তাহলে আমরা জাকাত খাওয়ার জন্য প্রস্তুতি নেন। এতদিন আমরা জাকাত দিতাম, এখন আমরা জাকাত খাবো।